ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। আমরা খুব ভালো করে জানি যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডিতে কম্পিউটারের ওয়েটেজ কিন্তু অনেকটা বেশি এবং এই কম্পিউটার সেকশনটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে, কারণ প্রত্যেকটা নাম্বার এখানে গুরুত্বপূর্ণ এবং কাট অফ কিন্তু অত্যন্ত হাই যাবে। সুতরাং কম্পিউটারটাকে একদম এক চুলের জন্য ছাড়লে চলবে না। কম্পিউটার খুব ভালো করে পড়ো এবং আমি তোমাদেরকে কম্পিউটার গাইড করছি, তোমরা খুব ভালো করে জানো। তোমাদের জন্য আজকে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল কম্পিউটারের ক্লাস রয়েছে। তো এই ক্লাসটি আশা করি প্রত্যেকে দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সবার প্রথম সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই বন্ধুদের কাছে এই সেশনগুলো শেয়ার করে দিও যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। সুতরাং এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। তোমরা আরো একটা জিনিস জানো যে আমার রেগুলার ক্লাস থাকে টেক্সটবুক বাংলা চ্যানেলে রাত 9টায়। ডেলি জেনারেল সায়েন্সের ক্লাস যদি করতে হয় তো রাত 9টায় আমার সাথে উপস্থিত থাকবে টেক্সটবুক বাংলা চ্যানেলে, যে চ্যানেলে আমি আরআরবি স্পেশাল ক্লাস করাই। এবং তোমরা জানলে খুব খুশি হবে যে এখান থেকে আরআরবি যে গ্রুপটির পরীক্ষা হচ্ছে বা আপকামিং যে সমস্ত আরআরবি পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন এসছে। সুতরাং তোমাদেরকে সবাইকে বলবো, অনুরোধ করব যে এই ক্লাসটি করো, তোমার ভালোর জন্য সায়েন্সের প্রতি একটা আলাদা কনফিডেন্স লেভেল পাবে। চলো শুরু করা যাক। আজকে কম্পিউটার নিয়ে একটু আলোচনা করি। তো সবার প্রথম প্রশ্ন আজকে যে কম্পিউটার নেটওয়ার্কে WAN এর ফুল ফর্ম কি? দেখো, আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলতে তিনটে জিনিস বুঝি, ল্যান, ম্যান আর ওয়্যান। লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা লোকালের মধ্যে সীমাবদ্ধ। ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা একটা অফিস বা একটা বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা সারা পৃথিবীব্যাপী রয়েছে, সারা পৃথিবীব্যাপী বিস্তৃত এটা। তো WAN এর ফুল ফর্ম হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই যে তোমার সাথে আমার যে কমিউনিকেশন, এটা WAN এর দ্বারা যুক্ত। তোমার বাড়ি দেখো কত দূরে আমার বাড়ির থেকে, বাট আমার সাথে তোমার এই যে কানেকশনটা আসছে এটা কিন্তু ওয়্যান এর মাধ্যমে আসছে। তো বিশ্বব্যাপী কানেকশন ওয়্যান নামে পরিচিত। হার্ডওয়্যার ডিভাইসগুলি কি কি যা একটি কম্পিউটার সিস্টেম থেকে ডেটা পুনরুদ্ধার করে এবং প্রাপ্ত ডেটাকে মানুষের কাছে বোধগম্য আকারে আরো অনুবাদ করে? অর্থাৎ হোয়াট আর হার্ডওয়্যার ডিভাইস দ্যাট retrieve data from a computer system and further translate the received data into a form understandable to the human? দেখো, একটা সিম্পল জিনিস বোঝো। প্রথম কথা হচ্ছে হার্ডওয়্যার কারা। হার্ডওয়্যার হচ্ছে যে সমস্ত কম্পিউটার ডিভাইসগুলোকে আমরা টাচ করতে পারি। যেমন ধরো এই মাউস, এই মাউসটাকে আমি টাচ করতে পারছি, তো দিস ইজ এ হার্ডওয়্যার। এই কম্পিউটার মনিটরটা, ধরো এটা একটা মনিটর স্ক্রিন, তো এটাকে আমি টাচ করতে পারছি, এটা একটা হার্ডওয়্যার। সফটওয়্যার কাদের বলা হয়? যাদেরকে আমরা টাচ করতে পারি না তাদেরকে সফটওয়্যার বলা হয়, ঠিক আছে? তো এই যে বলছে কম্পিউটার কি ভাষা চেনে, কম্পিউটার শুধুমাত্র একটাই ভাষা চেনে, সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু চেনে না। কম্পিউটারের ভাষায় 0 মানে অফ আর 1 মানে হচ্ছে অন, এইটুকু ছাড়া কম্পিউটার নিজের কিছু চেনে না, ঠিক আছে? এইবার দেখা যাচ্ছে আমি তো বাংলায় কথা বলি বা ইংলিশে কথা বলি, কম্পিউটার সেটা বুঝতে পারবে? বুঝতে পারবে না। কম্পিউটার সেই ল্যাঙ্গুয়েজটাকে নিজের ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করে নেয়, ঠিক আছে? এবং এই জিনিসটা কে অপারেট করছে? আউটপুট ডিভাইস দ্বারা অপারেট হয়। যত আউটপুট ডিভাইস আছে, ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস সম্পর্কে একটু বলি। ইনপুট ডিভাইস কারা? যে সমস্ত ইনস্ট্রাকশন তুমি কম্পিউটারকে দিচ্ছ। ধরো তুমি একটা কিবোর্ডের দ্বারা আমরা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কারা? কম্পিউটার থেকে যেটা আমরা পাচ্ছি, যেমন ধরো একটা প্রিন্টার, সেই প্রিন্টার থেকে আমরা একটা প্রিন্ট পাচ্ছি, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। মাথায় রাখতে হবে, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা একটা আউটপুট ডিভাইস, কারণ এটা থেকে কম্পিউটার আমাকে এই লেখাগুলো প্রোভাইড করছে, তাই না? তো এটা একটা আউটপুট ডিভাইস, মাথায় রেখে দাও, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন বলেছে যে গতানুগতিক কারে এক্সেল মাইক্রোসফট অফিস 2010-এর ওয়ার্কবুকে কটি ওয়ার্কশিট রয়েছে? ওয়ার্কশিট কতগুলো রয়েছে? MS অফিস 2010 অনুযায়ী ওয়ার্কশিট রয়েছে তোমার 3টে। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, সব প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, কোনো না কোনো পরীক্ষায় স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় এসছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। নেক্সট দেখো, টেলিফোনিক প্রসঙ্গে, অর্থাৎ টেলিফোনিক প্রসঙ্গে ADSL এর পুরো নাম কি? শর্টকাট ফর্মগুলো অবশ্যই, ফুল ফর্মগুলো জেনে রাখবে। আমি তোমাদের যদি মনে হয় যে কম্পিউটারের একটা মানে ভাস্ট একটা ম্যারাথন বা অন্য কোনো একটা সেশন লাগবে, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের জন্য একটা ভাস্ট একটা বিস্তারিত একটা সেশন নিয়ে আসবো, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যাই হোক, ADSL এর ফুল ফর্মটা হলো, ADSL এর ফুল ফর্ম হলো তোমার অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট আসি। নেক্সট হচ্ছে এক্সেলের ডান দিকে সক্রিয় সেল দিয়ে নির্বাচিত সেল পূরণ করতে শর্টকাট কি ব্যবহার করা হয়? কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? দেখো,
যখন আমরা এক্সেলে কাজ করব তখন একটা রাইটে অ্যালাইন থাকে, একটা লেফটে অ্যালাইন থাকে। এটা যেমন লেফটে অ্যালাইন রয়েছে, যদিও এটা পাওয়ার পয়েন্টের কাজ। এনিওয়ে, তো তোমাকে যদি রাইটে অ্যালাইন করতে হয় তাহলে সেটা সবসময় সিটিআরএল প্লাস আর দিতে হবে। সিটিআরএল এস মানে কি, কোনো কিছু তুমি সেভ করে রাখতে চাও সেক্ষেত্রে সিটিআরএল প্লাস এস ব্যবহার করতে হয়, মাথায় রাখবে। ঠিক আছে, সিটিআরএল প্লাস ডিটা কি, সিটিআরএল প্লাস ডি মানে কোনো ধরো এই পেজটার তুমি ডুপ্লিকেট পেজ তৈরি করতে চাও সেক্ষেত্রে সিটিআরএল প্লাস ডি ব্যবহার করতে হয়। সিটিআরএল প্লাস ভি মানে কি, এটা পেস্ট করতে ব্যবহার করা হয়। সিটিআরএল প্লাস সি কপি, সিটিআরএল প্লাস ভি পেস্ট, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ এত হোয়াটসঅ্যাপ হ্যাশট্যাগের প্রধান উদ্দেশ্য কি? হ্যাশট্যাগ মানে দেখবে সোশ্যাল মিডিয়াতে আমরা এরকম হ্যাশট্যাগ ব্যবহার করি, বিশেষ করে টুইটারে আমরা ব্যবহার করি। যখন রেলে, যখন আমাদের মানে যখন প্রতিবাদ চলছিল, প্রোটেস্ট চলছিল, তখন আমরা হ্যাশট্যাগ ব্যবহার করেছিলাম, তাই না? এটা একটা বিশ্বব্যাপী জিনিস, যেটা হ্যাশট্যাগের কাজ হচ্ছে সারা বিশ্বে এই তোমার যে কথা বা ইনস্ট্রাকশনটা সেটাকে ছড়িয়ে দেওয়া। এনিওয়ে, এখানে সঠিক উত্তর কোনটা হবে? হ্যাশট্যাগের কাজ হচ্ছে সহজে অনুসন্ধানের জন্য কিওয়ার্ড বা বিষয়বস্তু চিহ্নিত করা, যাতে খুব সহজে সকলে এই জিনিসটাকে দেখতে পায়। ওকে, হ্যাশট্যাগের কাজ মাথায় রাখবে। নেক্সট হলো নিম্নলিখিত কোনটি অফিস প্যাকেজ নয়, অর্থাৎ মাইক্রোসফট অফিসের আন্ডারে পড়ে না কোনটা এর মধ্যে? মাইক্রোসফট অফিস 2010, WPS, লাইবার নাকি লাইব্রেরি না কোয়ান্টাম? কোয়ান্টাম হবে সঠিক উত্তর। ঠিক আছে, কোয়ান্টাম তোমার অফিসের প্যাকেজের মধ্যে পড়ে না, এটা একটা প্রসেসিং ডিভাইস, মানে এটা একটা প্রসেসরের মধ্যে পড়ছে, ইন্টেলের একটা অংশ, মাথায় রেখো। হার্ড ডিস্ক কোন ধরনের স্টোরেজ ডিভাইস? দেখো কম্পিউটারে তো বিভিন্ন রকম স্টোরেজ ডিভাইস আছে, দু রকম কম্পিউটারের স্টোরেজ ডিভাইস সাধারণত আমরা দেখতে পাই। এক হচ্ছে প্রাইমারি ডিভাইস, আর হলো সেকেন্ডারি ডিভাইস। প্রাইমারি ডিভাইস কারা? র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং রম, রিড অনলি মেমোরি, এই দুটো হলো তোমার প্রাইমারি ডিভাইস। এরা এরা র্যামকে আবার ভোলাটাইল মেমোরিও বলা হয়। র্যামকে ভোলাটাইল মেমোরি কেন বলা হয়? কারণ এটা ভুলে যায়। কখন ভুলে যায়? যতক্ষণ তোমার ইলেকট্রিক্যাল কানেকশন রয়েছে ততক্ষণ, মানে কম্পিউটারে যতক্ষণ ইলেকট্রিসিটি থাকবে ততক্ষণ র্যাম তার মধ্যে ডেটাটাকে মনে রাখবে বা সঞ্চিত করে রাখবে। যদি কখনো ইলেকট্রিক্যাল কানেকশন চলে যায়, অর্থাৎ কম্পিউটার ধরো অফ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আর র্যামের মধ্যে কোনো ডাটা সঞ্চিত থাকবে না। এদেরকে প্রাইমারি ডিভাইস বলা হয়। সেরকম রিড অনলি ডিভাইস বা রিড অনলি মেমোরি বা রমও হলো একটা প্রাইমারি ডিভাইস। বাট সেকেন্ডারি ডিভাইস কারা? যাদের মধ্যে পার্মানেন্টলি আমি কোনো ডেটাকে স্টোর করে রাখতে পারি, যেমন হার্ড ডিস্ক, যেমন মেমোরি কার্ড, যেমন তোমার একটা ডিভিডি ড্রাইভ ধরো, ঠিক আছে, যদিও এখন দেখতে পাওয়া যায় না, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এগুলো সব হচ্ছে তোমার সেকেন্ডারি ডিভাইসের মধ্যে পড়ছে। ইম্পর্টেন্ট, মাথায় রেখে দিও। নেক্সট কোশ্চেন, কম্পিউটার বিজ্ঞানে ব্যবহৃত ডিবিএমএস শব্দটির পুরো নাম কি? ডিবিএমএস এর ফুল ফর্ম হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরো একটা প্রশ্ন মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, সুতরাং এই প্রশ্নগুলোকে তোমাকে কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। নেক্সট প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন বলছে কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউআরএল কি জিনিস? ইউআরএল হচ্ছে কোনো একটা ওয়েব পেজ তুমি খুঁজবে, তার একটা সঠিক অ্যাড্রেস থাকে, তার একটা সঠিক ইনস্ট্রাকশন থাকে, সেই ইনস্ট্রাকশনটাকে বলা হয় ইউআরএল। যেমন www.google.com, এটা একটা ইউআরএল। এই ইউআরএল ফুল ফর্ম হচ্ছে তোমার ইউনিফর্ম রিসোর্স লোকেটার। কি বলা হয়? ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রেখে দিও। নেক্সট আসি। নেক্সট বলেছে ড্যাশ হলো একটি সহজ কোয়ারি ভাষা যা একটি সম্পর্কিত ভান্ডারের ডেটা অ্যাক্সেস পরিচালনার জন্য ব্যবহার করা হয়। পরিচালনার জন্য ব্যবহার করা হয়। যাই হোক, দ্য ড্যাশ ইজ এ সিম্পল কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা তোমার কিসে ব্যবহার করা হচ্ছে? ম্যানেজিং, কোনো ডেটাকে ম্যানেজ করতে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, কোনো ডেটাবেসকে মানে ম্যানেজ করতে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, কোনো ডেটাকে হ্যান্ডেল করতে বা অ্যাক্সেস করতে ব্যবহার করা হচ্ছে। এদেরকে বলা হয় এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। এসকিউএল এর ফুল ফর্মটা কি বললাম? স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। প্লিজ এগুলো নোট ডাউন করে রাখবে, এগুলো তোমার ভবিষ্যতে কাজে লাগবে। নেক্সট আসি। নেক্সট হলো কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে W3C এর ফুল ফর্ম কি? W3C একে যদি ভাঙি তাহলে আসে WWWC। ওকে, WWW ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং এরপরে যে সিটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কনসোর্টিয়াম, মাথায় রাখবে। ওকে, আচ্ছা, এই যে WWW এটা আবিষ্কার করেছে কে? টিম বার্নার্স-লি, মাথায় রাখবে, টিম বার্নার্স, এটা পরীক্ষায় দিয়েছে লি, এটাও তুমি মাথায় রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখে নাও ভালো করে। ওকে, চলো নেক্সট আসি। নেক্সট হলো, তার আগে বলি সবাইকে, যারা সিরিয়াস স্টুডেন্ট তারা চাকরি পাবে, যারা এখনো ফাঁকি মারছো তারা কিন্তু চাকরির থেকে অনেক দূরে চলে যাচ্ছ। দেখো কে কখন শুরু করেছে
বা কে কবে শুরু করবে সেটা ফ্যাক্টর নয়। তুমি যেখান থেকেই শুরু করো না কেন, তোমাকে কিন্তু এই কম্পিটিশনে টিকে থাকতে হবে। এবং এই কম্পিটিশনে যদি টিকে থাকতে হয়, তাহলে তোমার প্রয়োজন সঠিক গাইডেন্স। সব থেকে বড় কথা সঠিক গাইডেন্স। কারণ পড়াশুনো সবাই করছে, বাট সবাই কিন্তু চাকরি পাচ্ছে না। কেন? সঠিক গাইডেন্সের অভাব। কোনটা পড়বো এবং কোনটা ছাড়বো, এটা সব থেকে আগে তোমার জানা উচিত। তোমার একটা প্রপার স্ট্র্যাটেজি জানা উচিত। তোমার নিজেকে একটা প্রপার স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এবার এই স্ট্র্যাটেজিটা আমরা তোমাকে প্রোভাইড করি। আমরা তো কন্টেন্ট প্রোভাইড করবোই, আমরা তো লাইভ ব্যাচ প্রোভাইড করবো, আর সবাই লাইভ ব্যাচ প্রোভাইড করছে, সকলে পড়াশোনা করছে। বাট তোমাকে যে এক্সট্রা অ্যাডভান্টেজ, যেটা প্রপার গাইডেন্স, সেই গাইডেন্সটা তোমাদেরকে আমরা প্রোভাইড করব। ঠিক আছে? যাই হোক, তুমি যদি নিতে চাও আমাদের কাছ থেকে, সময় নষ্ট করো না। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে সময় নষ্ট করলে চলবে না। যেটাই করবে না কেন, ফার্স্ট ডিসিশন নাও। যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, তুমি চারিদিকে ঘুরে এসে তারপরে আমাদের কাছে এসো, কোনো অসুবিধা নেই। বাট আমাদেরটাও একটু দেখে যাবে, যেখানে আমরা তোমাকে মাত্র 369 টাকায় 3 মাসের জন্য প্রোভাইড করছি সবকিছু মানে সবকিছু। তুমি ডাব্লিউবিএসএসসির জন্য খাচ্ছ, তো তুমি ডাব্লিউবিএসএসসির কমপ্লিট কোর্স এখানে পাবে, লাইভ ব্যাচ পাবে, রেকর্ডেড ব্যাচ পাবে, যে নতুন সিলেবাসে যে ব্যাচ শুরু হয়েছে সেগুলোও তুমি পাবে, সবকিছু পেয়ে যাচ্ছ। তুমি ডাব্লিউবিপিএসসিও পেয়ে যাচ্ছ পুরোপুরি। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত যেদিন বেরোবে আমরা অবশ্যই করাবো, নিশ্চিন্তে থাকো। ডাব্লিউবিপি, কেপি, এসআই কনস্টেবল পেয়ে যাচ্ছ। রেল তো সম্পূর্ণ আমরা করাই, তোমরা খুব ভালো করে জানো। এসএসসিও করাই, এটাও তোমরা ভালো করে জানো। এত কিছু তোমাদেরকে প্রোভাইড করছি। তুমি মাত্র 1 টাকা দিয়ে আমাদের সাথে শুরু করতে পারো। যাদের বিশ্বাস হচ্ছে না আমরা এত কিছু মানে প্রোভাইড করছি, অনেকে বিশ্বাস করতে চায় না যে স্যাররা এত কিছু প্রোভাইড করছে মাত্র 1 টাকায়। একদমই তাই, 1 টাকায় আমরা প্রোভাইড করছি তোমাদের সুবিধার্থে, যাতে দূর দূরান্তে যারা পয়সার জন্য পড়াশোনা করতে পারে না, তারা যেন এখানে এনরোল করতে পারে, তার জন্য শুরু করছি। তুমি 1 টাকায় 2 দিন ভ্যালিডিটি পাচ্ছ। তুমি আমাদেরকে পরখ করে দেখো, চেখে দেখো আগে আমরা কি প্রোভাইড করি। 1 টাকায় তুমি মাত্র 1 টাকায় পেয়ে যাচ্ছ 375টার উপরে লাইভ ব্যাচ পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা পরীক্ষার লাইভ ব্যাচ পাবে। 1.5 লাখের উপরে মক টেস্ট পেয়ে যাচ্ছ। 10,000-এর উপরে স্টাডি নোটস পেয়ে যাচ্ছ। 30,000-এর উপরে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাচ্ছ। এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার জন্য টেক্সট বুক পাস প্রো ম্যাক্স সম্পূর্ণ বিনামূল্যে তোমার জন্য থাকলো। এত কিছু তোমাকে প্রোভাইড করছি। যদি তোমার মনে হয় যে না আমি স্যাটিসফাইড স্যারদের কন্টেন্ট নিয়ে এবং স্যারদের লাইভ ক্লাস নিয়ে, তখন তুমি আমাদের হয় 369, নয় 1249 টাকা। যে বুদ্ধিমান সে 1249 নিয়ে নেবে, কারণ 12 মাসের ভ্যালিডিটি, এটা অনেক কম দামে পাচ্ছ। সেকেন্ডলি তুমি এখানে যা যা আছে তুমি সব পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এত কিছু পেয়ে যাচ্ছ। তো যারা 1 টাকা দিয়ে নেবে তাদের বলবো, যদি মনে করো যে না আমি আর নিতে চাই না, তাহলে প্লিজ অটোপেটা অফ করে রেখো। ঠিক আছে? আর যদি নিতে চাও তাহলে কি করতে হবে, সবার প্রথম যেটা বললাম, সময় নষ্ট করা চলবে না। সবকিছু আমরা তোমাদেরকে দিচ্ছি, তোমাকে শুধু খাটতে হবে। আমরা গাইডেন্স প্রোভাইড করব, তোমাকে সঠিক গাইডেন্সে হাঁটতে হবে, দৌড়াতে হবে তোমাকে। আমরা তোমাকে পথ দেখিয়ে দেবো, তাই না? চাকরি তোমার করতে হবে, আমরা করব না। সুতরাং চাকরি পাওয়ার খিদে আমাদের থেকে তোমাদের বেশি হওয়া উচিত। ঠিক আছে? তো কি করতে হবে তার জন্য, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ 7547916363, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে বাবু হাই লিখে পাঠিয়ে দিতে হবে। আমি তোমাকে কমপ্লিট গাইডেন্স প্রোভাইড করে দেবো। আমি তোমাকে কমপ্লিট কোর্স লিঙ্ক থেকে শুরু করে সবকিছু তোমাকে প্রোভাইড করে দেবো, কি করে নিতে হবে, কি করতে হবে, সবকিছু। ঠিক আছে? তুমি আমাকে হাই লিখে শুধু পাঠিয়ে দাও। তোমাকে যদি তুমি মনে করো যে না স্যার আমি ডিরেক্টলি ওয়েবসাইট থেকে নেবো, তাহলে আমার এই ছোট্ট কুপন কোডটি ব্যবহার করো, PROT ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ওকে? আর বেঙ্গল এক্সামটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু তুমি অন্যের দলে চলে যাচ্ছ, অর্থাৎ অন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে? নেক্সট আসি, এই জন্য বলছি ওই নাম্বারে আমাকে SMS করে দাও, আমি তোমাকে কমপ্লিট গাইডেন্স প্রোভাইড করছি। নেক্সট হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি ম্যাগনেটিক স্টোরেজ নয়। দেখো এই যে আমি একটু আগে হার্ড ডিস্কের কথা বললাম, এই হার্ড ডিস্কটা কিন্তু একটা ম্যাগনেটিক স্টোরেজ, অর্থাৎ এই হার্ড ডিস্ককে যদি আমি খুলে ফেলি তাহলে ওর মধ্যে ম্যাগনেট পাবো। বাট এমন একটা ডিভাইস যার মধ্যে কোনো ম্যাগনেটিক মানে লিঙ্ক থাকে না, কোনো ম্যাগনেটিক ডিভাইস থাকে না, সেটা হচ্ছে মেমোরি কার্ড। ঠিক আছে? মেমোরি কার্ডের মধ্যে কোনো ম্যাগনেটিক ডিভাইস নেই, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট চলো, নেক্সট বলেছে ড্যাশ সক্রিয় মেমোরি অবস্থানের ঠিকানা ধারণ করে, ড্যাশ হোল্ড অ্যাড্রেস টু দ্য অ্যাক্টিভ মেমোরি লোকেশন, অর্থাৎ অ্যাড্রেসকে কে হোল্ড করে রাখে। সঠিক উত্তর কোনটা হবে? স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। মাথায় রাখবে রেজিস্টার, এটা এই যে রেজিস্টার, এটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একটা অংশ। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের 3টে অংশ রয়েছে। এক হচ্ছে তোমার ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, মাথায় রাখবে। একটা হচ্ছে CU কন্ট্রোল ইউনিট, আর 3 নম্বর হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টারের কাজ কি বলতো? এটা মেমোরিতে তোমার ডেটাকে মানে বা ইনস্ট্রাকশনকে স্টোর করে রাখে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এরই একটা অংশ হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। যারা আমার পেইড ব্যাচ করে তারা এগুলো নিশ্চয়ই জানে, কারণ আমি এগুলো মানে অলরেডি করানো হয়ে গেছে, তাই না?
সিপিইউর কতগুলো ভাগ রয়েছে, কি কি রয়েছে, পুরো বিস্তারিত আমি এখানে আলোচনা করেছি। সুতরাং এই প্রশ্নগুলো অবশ্যই তুমি দেখে যাবে, পারলে পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও। পেইড ব্যাচ যুক্ত হয়ে প্লিজ সবাইকে বলছি পেইড ব্যাচটা ভালো করে দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন পাবে। নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? ওয়েব ব্রাউজার কাদের বলা হয়? যার মাধ্যমে আমরা ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারি, তাই না? ওয়েব ব্রাউজার বলা হয়। কিন্তু ওয়েব ব্রাউজারের সাথে আরো একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। যেমন গুগল, গুগলটা কিন্তু কোনো ওয়েব ব্রাউজার নয়। দেখো তুমি যে কোনো ওয়েব ব্রাউজারে গুগল খুলতে পারো, গুগলটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যে আমাকে সমস্ত তথ্য দিচ্ছে, তাই না? আমি কিছু সার্চ করছি, তার পরিবর্তে তার রেসপেক্টে সে আমাকে একটা তথ্য প্রদান করছে, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। তো গুগল কখনো ওয়েব পেজ নয়, এটা একটা সার্চ ইঞ্জিন। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে এগুলোর মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? দেখো কি কি লেখা আছে, স্পিড, অ্যাকিউরেসি, ডেটা স্টোরেজ, নাকি ইন্টেলিজেন্স, তোমার বুদ্ধিমত্তার হার। অ্যাকচুয়ালি বলো কোনটা হবে সঠিক উত্তর। গতি আছে কম্পিউটারের নির্দিষ্ট একটা, কম্পিউটারের অ্যাকিউরেসি আছে। তুমি যা, মেশিন কখনো ভুল করে না, আমরা ভুল করতে পারি কারণ আমরা হিউম্যান, তাই না? আমাদের মধ্যে ফিলিংস রয়েছে, ইমোশনস রয়েছে। তথ্যর ভান্ডার, আনলিমিটেড ডেটা স্টোর করা যায়, তুমি তোমার যত স্টোরেজ রয়েছে সেই অনুযায়ী তুমি ডেটাকে স্টোর করতে পারবে। বাট ইন্টেলিজেন্স কিন্তু কম্পিউটারে এখনো পর্যন্ত প্রোভাইড করা হয়নি, যদিও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে, ধীরে ধীরে কম্পিউটারকে তোমার ইন্টেলিজেন্স প্রোভাইড করা হচ্ছে, বাট এটা কিন্তু ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। এনিওয়ে, তো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার হার, তো মানে ইন্টেলিজেন্স কোটেন্ট, তোমার এটা কিন্তু এখনো অ্যাড করা হয়নি, ভবিষ্যতে এটা করলেও করা যেতে পারে, বাট এটা এখনো আমরা, অপশন 4 হবে সঠিক উত্তর, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট প্রশ্ন বলেছে কম্পিউটারের ডেটা প্রক্রিয়া করার জন্য নিচের কোন ভাষা ব্যবহার করে? অর্থাৎ একটু আগেই বললাম যে কম্পিউটার শুধুমাত্র একটাই ভাষা চেনে, সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। কি কি চেনে কম্পিউটার? 0 আর 1, 0 মানে অফ আর 1 মানে অন। দেখো সিম্পল জিনিস, আমি ধরো আমার নামের বানান লিখলাম, বা এই যে কোবল, এটা ধরো আমি কম্পিউটারকে ইনপুট দিলাম। এই কোবলটা কম্পিউটার যখন মানে কম্পিউটার কিন্তু কোবল মানে কিছু জানে না, কম্পিউটার এটাকে 1 0 মানে ফরম্যাটে পরিবর্তন করে নেবে, নিজের মতন করে পরিবর্তন করে নেবে। তারপরে ওটাকে কম্পিউটার বুঝবে যে হ্যাঁ ওই ছেলেটা কোবল নামে একটা মানে ওয়ার্ডের কথা বলছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ও সবসময় কিসে কনভার্ট করে না, 0 আর 1-এ কনভার্ট করে নিচ্ছে। তো কম্পিউটার একমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ চেনে, এটা মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, জিমেলে একটি নতুন ইমেল বার্তা তৈরি করতে নিচের কোন অপশনে চাপ দেওয়া যেতে পারে? আমরা কোনো না কোনো দিন মানে কখনো না কখনো কাউকে মানে মেল করেছি, তাই না? ইমেল করেছি। তো ইমেলের একদম দেখবেন, যদি তুমি ল্যাপটপ বা পিসি থেকে করতে চাও, তো দেখবে একদম ডান দিকে বাঁ দিকে কম্পোজ বলে একটা অপশন রয়েছে। কম্পোজে যাবে, তোমার নতুন ইমেল তুমি কাকে পাঠাবে, কি বৃত্তান্ত সবকিছু চলে আসবে। তো সঠিক উত্তর কোনটা হবে? কম্পোজ হবে সঠিক উত্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রেখে দিও। নেক্সট কোশ্চেন, পিডিএফ। এই যে পিডিএফ পিডিএফ বলে চিৎকার করি, পিডিএফ এর ফুল ফর্মটা কি? পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অবশ্যই মাথায় রেখো, এটাও গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 50টির মতন কোশ্চেন আছে, তো এই কোশ্চেনগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। চলো নেক্সট আসি। নেক্সট হচ্ছে একটি জিইউআই ভিত্তিক সিস্টেমে একটি ফোল্ডার বা ফাইল বা প্রোগ্রাম বোঝাতে ব্যবহৃত ছোট আকারটি ড্যাশ নামে পরিচিত। ধরো তোমার কম্পিউটার স্টোরেজে একটা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারটা তুমি একটা শর্টকাট তুমি রেখে দিচ্ছ তোমার ডেস্কটপে বা কোথাও, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আইকন, তাই না? শর্টকাট জিনিসটা তুমি ডেস্কটপে রেখে দাও, ওটাই যদি তুমি ক্লিক করো ডিরেক্টলি ওই অ্যাড্রেসে চলে যায়, তাই না? তো এটাকে বলা হয় আইকন, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। হলো আইকনের মাধ্যমে আমরা বুঝি যে এটা ওই ফোল্ডার বা এটা ওই আইকনের সিম্বল। দেখো প্রত্যেকটা জিনিসের সিম্বল বা আইকন আলাদা, তাই না? ফেসবুকের, হোয়াটসঅ্যাপের, টুইটার, সবকিছুর আলাদা আলাদা সিস্টেম রয়েছে, সবকিছুর আলাদা আলাদা তোমার আইকন রয়েছে, তাই না? তো মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, এটা বলো কি বলেছে, ইন্টারনেট ব্যবহার করার জন্য নিচের কোনটি প্রয়োজন? এর মধ্যে কোনটি প্রয়োজন? সবার প্রথম প্রয়োজন হচ্ছে টেলিভিশন। কি প্রয়োজন ইন্টারনেটের জন্য? না। ইমেল খুব প্রয়োজন, ইন্টারনেট আসলেই আমরা ইমেল করতে পারবো। হ্যাকার হ্যাকার তো পরের ব্যাপার। সবার প্রথম দরকার একটা নির্দিষ্ট অ্যাড্রেস। তুমি আজকে ধরো তোমার বাড়িতে ইন্টারনেট নিয়েছো, তো ইন্টারনেট নিলে শুধু ইন্টারনেট নিলে হবে না, তোমার একটা নির্দিষ্ট অ্যাড্রেস তৈরি হবে। তোমার বাড়ির যেমন নির্দিষ্ট একটা ঠিকানা রয়েছে,
সেরকম ইন্টারনেটেরও একটা নির্দিষ্ট মানে অ্যাড্রেস রয়েছে। তুমি এটা ভেবো না যে তুমি যেটা করতে পারছো সেটা কেউ দেখতে পাচ্ছে না। তুমি যা করছো সবকিছু কিন্তু কেউ মানে যারা উপরে বসে আছে, যারা সার্ভার রুমে বসে আছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে তুমি কি করছো কি না করছো, কোন পেজ খুলছো, কোন পেজ বন্ধ করছো, কতটা তুমি ইন্টারনেট অ্যাক্সেস করছো, সবকিছু দেখতে পাচ্ছে। কি করে দেখতে পাচ্ছে? কারণ তোমার একটা নির্দিষ্ট ঠিকানা রয়েছে। এই ঠিকানাটাকে বলা হয় ইউনিক আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আইপি অ্যাড্রেস মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন যাই। কোবল এর ফুল ফর্ম কি? একটু আগেই বলেছিলাম, কোবল নিয়ে একটু আগে আলোচনা করছিলাম। তো কোবলের ফুল ফর্ম হচ্ছে তোমার কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ মাথায় রেখে দাও, গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নে আসি। কম্পিউটারের ভৌত মেমোরি থেকে সংরক্ষিত ফলাফল বার করার প্রক্রিয়াকে কি বলা হয়? দ্য প্রসেস অফ টেকিং আউট স্টোরড রেজাল্ট আউট অফ ফিজিক্যাল মেমোরি অফ কম্পিউটার ইজ নোন অ্যাজ, কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় আউটপুট প্রসেস। ওই যে একটু আগেই বললাম যে কম্পিউটার থেকে তুমি কিছু পাচ্ছ সেটাকে আউটপুট ডিভাইস বলা হয়। সেগুলো পাই আমরা আউটপুট ডিভাইসের মাধ্যমে। আর আমি যেটা কম্পিউটারকে দিচ্ছি সেটা হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস, তাই না? যেমন প্রিন্টার, জেরক্স, এগুলো সব আউটপুট ডিভাইস, তাই না? জেরক্স মেশিন আউটপুট ডিভাইস। মাথায় রাখবে ইনপুট ডিভাইস কারা? কিবোর্ড, এই যে মাউসের মাধ্যমে আমরা ক্লিক করতে পারছি, এটা একটা ইনপুট ডিভাইস। মাথায় রাখতে হবে আউটপুট আর ইনপুট সম্পর্কে ভালো করে নলেজ রাখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিঙ্গেল চিপ বেসড ডিভাইস দ্যাট ইজ কমপ্লিট প্রসেসর in itself and is capable of programming arithmetic and logical operation? কে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন গুলোকে কমপ্লিট করছে? দেখো, প্রথম কথা অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন করে হচ্ছে তোমার এএলইউ, একটু আগেই বলেছি, তাই না? যেটা সিপিইউর অন্তর্গত। এবার সিপিইউটা কি দিয়ে তৈরি? সিপিইউটা তৈরি তোমার মাইক্রো প্রসেসর দিয়ে। যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়েছো তারা খুব ভালো করে জানে। যাই হোক, আমাদের মাথায় রাখতে হবে এই সিপিইউটা একটা ওয়ান কাইন্ড অফ মাইক্রো প্রসেসর। যে প্রসেসরটা কি করছে? তোমার প্রসেসর কি অ্যাকচুয়ালি? প্রসেসর হচ্ছে কম্পিউটারের ব্রেন, যে পুরো কম্পিউটারটাকে কন্ট্রোল করছে, যে কম্পিউটারের বিভিন্ন রকম ডেটাকে অ্যানালাইসিস করছে, বিভিন্ন রকম অ্যারিথমেটিক এবং লজিক্যাল ফাংশনগুলো করছে, এবং কোথায় কোনটা স্টোর হবে বা মেমোরি অ্যাড্রেসে কি যাবে বা কোথায় কোনটা কোথায় কি হবে, সব কিছু এই তোমার মাইক্রো প্রসেসর কিন্তু কন্ট্রোল করছে। ওকে, এটাও মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হলো যেমন আমাদের ব্রেন আমাদের সম্পূর্ণ বডিকে কন্ট্রোল করে, সেরকম প্রসেসর বা এই মাইক্রো প্রসেসর পুরো কম্পিউটারটাকে কন্ট্রোল করছে। মাথায় রাখো। নেক্সট প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসের গঠন প্রণালীর বিন্যাসকে বোঝায়? হুইচ অফ দ্য ফলোইং অপশনস রেফার টু দ্য লেআউট অ্যারেঞ্জমেন্ট অফ ডিফারেন্ট ডিভাইস ইন এ নেটওয়ার্ক? কি হবে সঠিক উত্তর? এটা সঠিক উত্তর হবে নেটওয়ার্ক টোপোলজি। অর্থাৎ দেখো, নেটওয়ার্ক তো বিভিন্ন রকমের আছে, বাট কোনো নেটওয়ার্ক ধরো স্লো সিস্টেমে চলে, কোনো নেটওয়ার্ক ফাস্ট সিস্টেমে চলে। এই টোপোলজির বিভিন্ন ভাগ আছে, যেমন বাস টোপোলজি, যেমন স্টার টোপোলজি, যেমন রিং টোপোলজি। এই যে টোপোলজির যে ভাগগুলো একদিনে আসেনি, এটা বহু বছরের ফলাফল। অর্থাৎ প্রথম যখন ইন্টারনেট তৈরি হয়েছিল, মানে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয়েছিল, তখন যে সিস্টেমটা আমরা দেখতে পেতাম সেটা হচ্ছে বাস টোপোলজি। আমি আবার বলছি, তোমাদের যদি এর ইনডেপথ ক্লাস লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমাকে ডিটেলসে পড়ান। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য ইনডেপথ ক্লাস নিয়ে আসার। এই বাস টোপোলজি আমি একদম শর্টকাটে ছাড়ছি। বাস টোপোলজি এমন একটা ব্যবস্থা ছিল যেখানে তুমি কোনো একটা কম্পিউটার স্কিপ করে আরেকটা কম্পিউটারে তুমি ডেটা পাঠাতে পারতে না। ঠিক আছে? আবার বাস টোপোলজি মানে ধরো একটা কম্পিউটার লাইন সাজানো রয়েছে, সেখানে তারের মাধ্যমে প্রত্যেকটা কম্পিউটারকে যুক্ত করা রয়েছে। অর্থাৎ একটা কম্পিউটার থেকে তুমি যদি প্রথম কম্পিউটার থেকে তৃতীয় কম্পিউটারে নিয়ে আসতে চাও ডেটাকে, তাহলে তোমাকে দ্বিতীয় কম্পিউটারে আনতে হবে, তারপরে সেখান থেকে তৃতীয় কম্পিউটারে যাবে। ঠিক আছে? ডিরেক্টলি কোনো অপশন ছিল না। বাট আর যদি কখনো ওই যে তার যে সিস্টেম, যে ওয়্যার মাধ্যমে এটাকে যুক্ত করা হয়েছে, ওই তার যদি বাই চান্স ক্ষতি হয় তাহলে কিন্তু পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এটা বাস টোপোলজি ছিল। এবার ধীরে ধীরে ডেভেলপমেন্ট হলো, আমাদের টেকনোলজি আরো উন্নত হলো, সেক্ষেত্রে আমরা এরপরে দেখলাম রিং টোপোলজি এসছে। রিং টোপোলজি এমন একটা সিস্টেম যেখানে তুমি ডিরেক্টলি কোনো মানে কাউকে ডিরেক্টলি পাঠাতে পারছো, 1 নাম্বার থেকে 4 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, যে কোনো জায়গায় তুমি এই টোপোলজির মাধ্যমে কম্পিউটারকে ইনস্ট্রাকশন পাঠাতে পারছো। এর আরো উন্নত, আরো মডিফাইড ভার্সন ছিল স্টার টোপোলজি। ঠিক আছে? স্টার টোপোলজি আরো বেশি ইম্পর্টেন্ট। ট্রি টোপোলজি, বিভিন্ন রকম টোপোলজি রয়েছে। যাই হোক, এই যে বিভিন্ন রকম শ্রেণীবিন্যাস ডিভাইসের গঠন প্রণালী অনুযায়ী এটাকে বলা হয় নেটওয়ার্ক টোপোলজি সিস্টেম। মাথায় রেখো। আবার বলি, সময় নষ্ট নয়, একদম 2026কে পাখির চোখ করতে হবে। ঠিক আছে? একদম অর্জুনের মতন, মানে একদম পুরো লক্ষ্য ভেদে একদম লেগে পড়ো, যুদ্ধ করো, লড়াই করো। এটা একটা লড়াই, এটা একটা লড়াই, এটা একটা ঠান্ডা যুদ্ধ। তোমাকে হয়তো ঢাল তরোয়াল নিয়ে লড়াই করতে হচ্ছে না, বাট তোমাকে কলম
আর খাতা আর এই যে বই এগুলো নিয়ে যুদ্ধ করতে হচ্ছে, তোমাকে বহু মানুষকে টপকাতে হবে সরকারি চাকরি পাওয়ার জন্য। আমাদের ভারতবর্ষের রেশিও 135:1, অর্থাৎ 135 জনের মধ্যে একজন মাত্র সরকারি চাকরি পায়। সুতরাং তোমাকে 135 জনকে টপকাতে হবে, মাথায় রেখো এগুলো। এবং অবশ্যই চাকরির জন্য সঠিক গাইডেন্স প্রয়োজন, সেই সঠিক গাইডেন্স আমরা তোমাকে প্রোভাইড করছি। ঠিক আছে, তুমি 369 টাকায় 3 মাস, 1249 টাকায় 12 মাস তুমি পেয়ে যাচ্ছ। এই সুযোগ হাতছাড়া করো না, সবাইকে বলছি। সময় নষ্ট না করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। 1 টাকা থেকে তুমি শুভারম্ভ করতে পারো, তোমার 1 টাকায় তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। এই যা যা দেখতে পাচ্ছ তুমি প্রত্যেকটা ব্যাচেই পাবে, মানে এখানে যা যা আছে সবকিছুর মধ্যেই তুমি এটা পাবে। ওকে, তো এখানে পাচ্ছ 375-এর উপরে তোমার লাইভ ব্যাচ পেয়ে যাচ্ছ, 1.5 লাখের উপরে মক টেস্ট, 10,000-এর উপরে স্টাডি নোটস পাচ্ছ, 30,000-এর উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ। আর তোমার সুবিধার জন্য আনলিমিটেড মক টেস্ট আমরা নিয়ে এসেছি, অর্থাৎ টেক্সটবুক পাস প্রো ম্যাক্স সম্পূর্ণভাবে বিনামূল্যে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। ওকে, এত কিছু পেয়ে যাচ্ছ কত টাকায়? 1 টাকা দিয়ে শুরু করো, অটোপেটা অফ করে রেখো যদি না পছন্দ হয়। আর তুমি যদি মনে করো যে 1249 টাকে মানে এটাকে চয়েস করবে, সব থেকে বুদ্ধিমানের কাজ করবে। তুমি নিজেকে 6 মাস দাও আমাদের সাথে, দেখবে 6 মাস পর তুমি যে কোনো পরীক্ষার জন্য এলিজিবিলিটি তুমি কিন্তু কায়েম করে নিয়েছো। এনিওয়ে, নিতে গেলে কি করতে হবে? এই যে 7547916363 নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে কমপ্লিট গাইডেন্স প্রোভাইড করে দেবো। নেক্সট কোশ্চেন, সঠিক উত্তর চাই। কি বলেছে? এনটিএফএস স্ট্যান্ডস ফর। এই যে এনটিএফএস, এই এনটিএফএস এর অর্থ কি এবং এটা কার দ্বারা ডেভেলপ করা হয়েছিল, বিকশিত করা হয়েছিল? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, এবং এটা মাইক্রোসফট দ্বারা ডেভেলপ করা হয়েছিল। মাইক্রোসফট একটা কোম্পানি, মাইক্রোসফটের চেয়ারম্যানকে খুব তাড়াতাড়ি আমাকে উত্তর দেবে। নেক্সট কোশ্চেন, সঠিক উত্তর চাই। নিম্নলিখিত কোনটি তারযুক্ত ব্রডব্যান্ড নয়? অর্থাৎ যেখানে ওয়্যার্ড সিস্টেম নেই সেটা কোন ডিভাইস? দেখো, আমার আর তোমার মধ্যে এই যে কানেকশন, এটা উইথ ওয়্যারলেস সিস্টেম, তাই না? ওয়্যারলেস সিস্টেমের সাথে জড়িত সবসময় স্যাটেলাইট কানেকশন। স্যাটেলাইট আছে বলেই আমার আর তোমার মধ্যে এই কানেকশনটা রয়েছে। আমি কল করলে তোমার কাছে কল চলে যাবে, তাই না? এটা স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে। বাদ বাকি ডায়াল আপ, কেবল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ডিএসএল, এটাও মাথায় রাখবে, এটা ফুল ফর্মটাও দেয় ডিএসএল এর, ঠিক আছে? এটাও মাথায় রেখো। ওকে, এনিওয়ে, তো স্যাটেলাইট কানেকশন হচ্ছে ওয়্যারলেস কানেকশন, তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে 1980-র দশকে পিসির জন্য, পিসি মানে পার্সোনাল কম্পিউটার, পিসির জন্য ব্যাপকভাবে ইনস্টল করা অপারেটিং সিস্টেম কোনটি? অর্থাৎ 1980 সাল, সেই সময় আমাদের 4র্থ প্রজন্ম চলছে। কম্পিউটারের 5টা জেনারেশন রয়েছে, 5টা জেনারেশন তুমি ভালো করে পড়ে যাবে। কোন জেনারেশন কত সাল থেকে শুরু হয়েছে, কোন জেনারেশনে কোনটা ব্যবহার করা হতো। প্রথমে যেমন ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, তারপরে সেখান থেকে ট্রানজিস্টারের ব্যবহার এসছে, সেখান থেকে ভিএলএসআই অর্থাৎ ভেরি লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট এসছে, ভিএলআইসি এসছে। তো বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন রকম ডেভেলপমেন্ট এসছে, এবং বড় কম্পিউটার থেকে ধীরে ধীরে কম্পিউটারটা আমাদের আজকে হাতের মুঠোয় চলে এসছে। এই যে, তো যাই হোক, 1980-র দশকে তোমার সব থেকে বেশি ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে মাইক্রোসফট ডস, ডিওএস। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখো, এমএস ডস ইম্পর্টেন্ট। নেক্সট, তারপরে আস্তে আস্তে ইন্টেল এসছে, তারপরে প্রসেসর আসছে, উইন্ডোজ এসছে, তাই না? নেক্সট হচ্ছে টেলিকম ক্ষেত্রে আইএসপি এর ফুল ফর্ম কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যে তোমাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে। ধরো আমার জিও সিম, তো আমাকে জিও ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে। আমার অ্যালায়েন্সের ব্রডব্যান্ড, তো অ্যালায়েন্স আমাকে সার্ভিস প্রোভাইড করছে। তো তারা হলো আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি বলা হয় এটাকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাইথন কি? পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন সি প্লাস প্লাস একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেরকম পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি, বিভিন্ন রকম প্রোগ্রাম তৈরি করতে পারি কম্পিউটারের মধ্যে। ওকে, তো মাথায় রাখবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বলা হয় একটা, মানে প্রোগ্রামিং ভাষা একটা, পাইথন, সি প্লাস প্লাস, জাভা, এইগুলো। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি তথ্য স্থানান্তরণের দ্রুততম মাধ্যম? অর্থাৎ দেখো, একটা ইনস্ট্রাকশন সেটা আমি মানে বিভিন্ন উপায়ে পাঠাতে পারি, বাট দ্রুততম মাধ্যম যদি বলা হয় তাহলে সবসময় উত্তর হবে ফাইবার অপটিক কেবল। এটা একদম মানে মডার্ন জেনারেশনে ব্যবহার করা হয়, ওএফসি কেবল বলা হয় এটাকে, অপটিক্যাল ফাইবার কেবল। এর মধ্যে তোমার কোনো রকম ইলেকট্রিক্যাল তার নেই, এটা চলে পুরোপুরি একটা আলোর একটা প্রিন্সিপালের উপর, যার নাম হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। মাথায় রাখবে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ওএফসি কেবল এই মাধ্যমে কাজ করে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে কাজ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এইখানে তথ্য আলোর গতিতে যায়, এই জন্য এটা সব থেকে ফাস্ট মাধ্যম, মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, যে নিচের কোনটি ইনপুট ডিভাইসের মধ্যে? ইনপুট ডিভাইস কি বলেছিলাম? আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি, কোনটা দেখে মনে হচ্ছে? দেখো তো একটু ভালো করে,
অপটিক্যাল ক্যারেক্টার রিডার, তুমি এটা দেখতে পাচ্ছ, বারকোড রিডার দেখেছো? একটা বারকোড যখন স্ক্যান করে ওই স্ক্যানারটা কোথায় চলে যাচ্ছে? কম্পিউটারে চলে যাচ্ছে। তো অপটিক্যাল ক্যারেক্টার রিডার এটা হলো একটা ইনপুট ডিভাইস। বাট প্রিন্টার আউটপুট ডিভাইস। হেডফোন দ্বারা আমি একটা গান শুনছি, মানে কম্পিউটার আমাকে আউটপুট দিচ্ছে। প্রজেক্টর দ্বারা আমরা কোনো একটা কিছু একটা ধরো কোনো একটা ডেমো দেখছি বা একটা একটা প্রজেক্ট দেখছি, তো কম্পিউটার আমাকে আউটপুট দিচ্ছে। এগুলো সব আউটপুট ডিভাইস। অপটিক্যাল ক্যারেক্টার রিডার এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। ভারদানাটা কি? ভারদানাটা হচ্ছে ফন্ট। ফন্ট কি জিনিস? ধরো তুমি এই যে লেখাটা, এই লেখাটা তুমি চেঞ্জ করতে চাও, ইটালিক করতে চাও, তুমি অন্যান্য ফন্ট করতে চাও। আমি ম্যাক্সিমাম ইউজ করি কালপুরুষ, তাই না? তো এই যে লেখার যে স্টাইলটা, এই স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে ফন্ট বলা হয়। ভারদানা হলো একটা ফন্ট, মাথায় রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন, ইন্টেল কোর i9 কিসের একটি প্রসেসর? এটা কার প্রসেসর? ইন্টেল কোর i9 এটা কার প্রসেসর? এটা কি, অর্থাৎ এটা কি প্রকার? আচ্ছা বলেই তো দিলাম, এটা একটা প্রসেসর, তাই না? ইন্টেল i5, i7, i9 এগুলো সব হচ্ছে প্রসেসর। মাইক্রো প্রসেসর যেটা একটু আগে বললাম, যেটা তোমার কম্পিউটারকে কন্ট্রোল করছে, সেই মাইক্রো প্রসেসর এটা উদাহরণ। নেক্সট হলো, নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? কোনটা এর মধ্যে অ্যান্টিভাইরাস? অ্যান্টিভাইরাস কি জিনিস? যে ভাইরাসকে কন্ট্রোল করছে, যে ভাইরাসকে ডিলিট করছে, যে ভাইরাসকে রিমুভ করছে। ভাইরাস কি? আমাদের শরীর যেমন ক্ষতি করে ভাইরাস, সেরকম কম্পিউটারকেও ভাইরাস ক্ষতি করে। ঠিক আছে, কম্পিউটারেও ভাইরাস রয়েছে। তো এই ভাইরাসকে রিমুভ করতে কি করতে হবে? আমরা যেরকম অ্যান্টিভাইরাল ইনফেকশনাল কোনো ওষুধ নিই বা ভ্যাকসিনেশন করি, তাই না? সেরকম কম্পিউটারের ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করি। তো অ্যান্টিভাইরাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট রয়েছে, নর্টন রয়েছে, ক্যাসপারস্কাই রয়েছে, এইগুলো। ঠিক আছে, তো নর্টন হলো একটা অ্যান্টিভাইরাস সিস্টেম, মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, ভিডিও গ্রাফিক্স অ্যারে ভিজিএ। ভিজিএ মানে কোনগুলো বলো তো? যে বড় বড় আগে বোকা বাক্সগুলো ছিল, যে মানে টিভির মতন দেখতে যে বড় বড় বাক্সগুলো, যে কম্পিউটার স্ক্রিনগুলো ছিল, সেগুলোকে বলা হতো ভিজিএ তোমার স্ক্রিন। ঠিক আছে, তো সেই ভিজিএ একটি রঙিন গ্রাফিক্স প্রদর্শনের জন্য একটি সিস্টেম। এটি কার দ্বারা বিকশিত করা হয়েছিল? অর্থাৎ প্রথম এই ভিজিএ তোমার এটা কে ডেভেলপ করেছিল? এটা ডেভেলপ করেছিল আইবিএম। আইবিএম এর ফুল ফর্ম কি? এরাই প্রথম কম্পিউটার নিয়ে আসে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, তার আগে আবার বলি, সময় নষ্ট করো না। নিজের যে লড়াই, সেই লড়াইটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাও যেন তোমাকে কেউ না ছুতে পারে, সেই জায়গায় নিয়ে যেতে হবে। প্রতিদিন লড়াই করো, প্রতিদিন মানে প্রতিদিন। এখন আর কোনো ফাঁকি মারার জায়গা নেই। তোমাকে প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে, প্রত্যেক দিন লড়াই করতে হবে, লড়াইয়ে টিকে থাকার জন্য। নাহলে কিন্তু তুমি এই কম্পিটিশন থেকে ছিটকে বেরিয়ে যাবে। আজকে আমার ইচ্ছে হলো না স্যার, পড়লাম না, কালকে আমি 8 ঘন্টা পড়ে নেবো, হবে না কখনো। তোমাকে আজকে 4 ঘন্টা পড়ো, কালকে 4 ঘন্টা পড়ো, বাট প্রত্যেক দিন তোমাকে পড়াশোনা করতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে। তোমার ব্রেনকে বোঝাতে হবে যে পড়াশোনাটা আমার কাছে গুরুত্বপূর্ণ অন্যান্য কাজের তুলনায়। ঠিক আছে, তো আলটিমেটলি তোমাকে পড়াশোনা করতে হবে। আর যদি মনে করো যে আমাদের সাথে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারটি দেখে নাও, 7547916363। হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে কমপ্লিট গাইডেন্স এখান থেকে প্রোভাইড করে দেবো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? এর মধ্যে কোনটা একটি অপারেটিং সিস্টেম নয়? ওএস নয়। অপারেটিং সিস্টেম কাকে বলা হয়? যে যেই সফটওয়্যার কম্পিউটারটাকে রান করাচ্ছে, সেটাকে অপারেটিং সফটওয়্যার বলা হয়। এরপরে এটাকে সিস্টেম সফটওয়্যারও বলা হয়, এটা সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত। তাছাড়াও আরো বিভিন্ন রকম সফটওয়্যার আছে যাদেরকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কারা? প্রথমে অপারেটিং সিস্টেম তোমাকে মানে করতেই হবে। যেমন ধরো আবার ফোনটা অ্যান্ড্রয়েড সিস্টেমে চলে, তো অ্যান্ড্রয়েড হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এবার অ্যান্ড্রয়েড ইনস্টল হওয়ার পরে তারপর আমি যে কোনো সফটওয়্যার আমার কাজের মতন ইউজ করতে পারি। যেমন ধরো আমার একটা গান শুনতে ইচ্ছে করছে, তো আমি MP3 প্লেয়ার ডাউনলোড করব। তো এই MP3 প্লেয়ারটা তোমার কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে চলে যাচ্ছে। ওকে, তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা? একটা পার্টিকুলার কাজ করার জন্য যে সফটওয়্যার আমরা ব্যবহার করছি সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন কি বলেছে? কম্পিউটার ক্ষেত্রে LIFO এর ফুল ফর্ম কি? লাস্ট ইন ফার্স্ট আউট, মাথায় রাখবে। আর লিফো আর ফিফো দিয়ে থাকে। ফিফোটা কি? ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, মাথায় রাখবে, লাস্ট ইন ফার্স্ট আউট ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রেখে দাও। ওকে, তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। এরকম টাইপের প্রশ্ন তোমরা পেয়ে থাকবে পরীক্ষাতে। তো এই রকম টাইপের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যেও, এবং যারা মনে করছো যে এই পিডিএফটা তোমার প্রয়োজন, তারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি। তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তুমি ঠিক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করো মোর সেকশনে, তুমি এই ঠিক লিঙ্কটা দেখতে পাবে, @প্রত্যুষ_টেক্সটবুক। জাস্ট ক্লিক করে দাও,
ক্লিক করে যুক্ত হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে। ওকে, আর যারা নতুন রয়েছে সবাইকে বলবো রাত 9টায় আমার রেগুলার ক্লাস থাকে, ঠিক আছে? ডেলি জেনারেল সায়েন্সের ক্লাস তোমরা পাবে এখানে। রাত 9টায় টেক্সটবুক বাংলা চ্যানেলে ঠিক চলে আসবে। ওকে, জেনারেল সায়েন্সের প্রতি একটা আধিপত্য হাসিল করতে গেলে তোমাকে এই ক্লাসগুলো অবশ্যই করতে হবে। আর যারা নতুন রয়েছে তাদেরকে সবাইকে বলবো আমার এই সেশন যদি ভালো লাগে তবে এই চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করতে হবে, একটা করে লাইক করতে হবে, আর বন্ধুদের কাছে একটু ছড়িয়ে দিতে হবে ব্যাপারটা, ঠিক আছে? আর আমাকে কমেন্ট করো যদি এর থেকে আরো ভাস্ট ডিটেলস তোমরা কম্পিউটার শিখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করে দেবো। ওকে, তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি। এই ক্লাসগুলো ভালো করে দেখো, সবাই ভালো থেকো, সুস্থ দেখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।